আচ্ছা, পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল নামটা শুনলেই কি মনে হয়? স্কুলের ক্লাসের দেয়ালে ঝোলানো একটা চার্ট, তাই না? কিন্তু ব্যাপারটা যদি তার চেয়েও অনেক বেশি কিছু হয়, যদি বলি এটা আসলে একটা ম্যাপ, হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা মানচিত্র, যা আমাদের প্রকৃতির একদম মৌলিক উপাদানগুলোর সব গোপন রহস্য বলে দেয়। চলুন আজ আমরা সেই ম্যাপটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। দেখি বিজ্ঞানীরা কিভাবে এত সব বিশৃঙ্খলার ভেতর থেকে এমন অসাধারণ একটা শৃঙ্খলা খুঁজে বের করলেন। তো আমাদের আজকের এই সফরে কি কি থাকছে? প্রথমে আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে এই মৌলদের বিশাল জটলার মধ্যে একটা নিয়ম খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। তারপর তারপর আমরা জানব সেই সব কারিগরদের কথা, মানে আর্কিটেক্টদের কথা, যারা এই অসাধারণ টেবিলটা বানিয়েছেন। এরপর আমরা দেখব এর গঠনটা কেমন, জানব মৌলদের বিভিন্ন পরিবার সম্পর্কে, আর একদম শেষে আমরা এর ভেতরের কিছু গোপন নিয়মকানুন নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক আমাদের সফরের প্রথম পর্ব দিয়ে। আচ্ছা, একবার ভাবুন তো সেই শুরুর দিনগুলোর কথা। রসায়নবিদদের অবস্থাটা ঠিক কেমন ছিল? তাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে গাদা গাদা মৌল, একটার সাথে আরেকটার কোনো মিল নেই, সবার আলাদা আলাদা ধর্ম, মানে পুরোপুরি একটা বিশৃঙ্খল অবস্থা। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছিল শৃঙ্খলা খোঁজার সেই অসাধারণ জার্নিটা। আসলে এই প্রশ্নটা কিন্তু শুধু বিজ্ঞানের না, আমাদের সবার জীবনের। আমরা কিন্তু সবসময় যে কোনো বিশৃঙ্খলার মধ্যে একটা প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করার চেষ্টা করি, তাই না? বিজ্ঞানীরাও ঠিক এটাই করছিলেন। তারা মৌলগুলোর মধ্যে এমন একটা কমন সূত্র খুঁজছিলেন যা দিয়ে সবগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা যায়। আর এই বিশাল ধাঁধার সমাধান করতে এগিয়ে এলেন বেশ কয়েকজন অসাধারণ বিজ্ঞানী। এনারাই হলেন আমাদের এই পর্যায় সারণীর আসল কারিগর, বা বলা যেতে পারে আর্কিটেক্ট। চলুন তাহলে একে একে তাদের সাথে পরিচিত হওয়া যাক। তো এই যাত্রার শুরুতে ছিলেন ডোবে রাইনার। তিনি আনলেন ত্রয়ী সূত্র, মানে 3টে করে মৌলের একটা গ্রুপ যাদের ধর্মে মিল খুঁজে পাওয়া যায়। তারপরে এলেন নিউল্যান্ডস, তার ছিল অষ্টক সূত্র। ব্যাপারটা অনেকটা গানের সারেগামার মতো, প্রতি 8 নম্বর মৌলের ধর্ম আবার ফিরে আসে। এরপর আসলেন আসল হিরো, দিমিত্রি মেন্ডেলিভ। তিনি পারমাণবিক ভরের উপর ভিত্তি করে প্রায় নিখুঁত একটা টেবিল বানিয়ে ফেললেন। কিন্তু আসল ব্রেকথ্রুটা এলো আরও পরে, 1913 সালে হেনরি মোজেলের হাত ধরে। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝতে হবে। মেন্ডেলিভ ভিত্তি ধরেছিলেন পারমাণবিক ভরকে, অ্যাটমিক ওয়েটকে, কিন্তু মজলে এসে দেখালেন না, আসল ভিত্তিটা হল পারমাণবিক সংখ্যা, মানে অ্যাটমিক নাম্বার। আর এই একটা মাত্র পরিবর্তন, ব্যাস, পর্যায় সারণীর সব ভুলত্রুটি দূর হয়ে গেল। এটা আজকের মডার্ন রূপ পেল। মনে রাখতে হবে, পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যাই একটা মৌলের আসল পরিচয়। আচ্ছা, তাহলে তো আমরা জেনেই গেলাম যে এই সারণীটা কিসের উপর দাঁড়িয়ে আছে। তো চলুন এবার এর ভেতরের গঠনটা একটু দেখে নেওয়া যাক। মানে আমাদের এই ম্যাপের রাস্তাঘাট এলাকাগুলো কেমন সেটা একটু ঘুরে দেখি। এই ম্যাপের মূল কাঠামোটা কিন্তু খুব সহজ, দুটো জিনিস দিয়ে তৈরি। প্রথমটা হলো ওপর থেকে নিচের দিকে নামা 18টা লম্বা কলাম, এগুলোকে আমরা বলি গ্রুপ বা শ্রেণী। আর এই কলামগুলোকে আড়াআড়িভাবে ছেদ করেছে 7টা সারি, যেগুলোকে বলা হয় পর্যায় বা পিরিয়ড। ব্যাস, এই 18টা গ্রুপ আর 7টা পর্যায় মিলে তৈরি হয়ে গেছে আমাদের পর্যায় সারণীর এই পারফেক্ট গ্রিড সিস্টেমটা। এখন এই পুরো গ্রিডটাকে আবার 4টা বড় বড় এলাকায় বা ব্লকে ভাগ করা যায়, এস, পি, ডি আর এফ ব্লক। এস ব্লকে থাকে ক্ষার ধাতুর মতো ভীষণ অ্যাক্টিভ মৌলরা। পি ব্লকে আবার অনেক ভ্যারাইটি, অধাতু, ধাতুকল্প, এমনকি নিষ্ক্রিয় গ্যাসও আছে। ডি ব্লকের মৌলগুলো হল সন্ধিগত মৌল, যারা খুব সুন্দর রঙিন যৌগ বানাতে পারে। আর একদম নিচে এফ ব্লকে লুকিয়ে আছে ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইডের মতো সব বিরল আর তেজস্ক্রিয় মৌল। তো চলুন এবার আমাদের ম্যাপের কিছু নির্দিষ্ট পাড়ায় ঢু মেরে আসি। মানে এবার আমরা মৌলদের বিভিন্ন পরিবারের সাথে পরিচিত হব, আর তাদের প্রত্যেকের আলাদা আলাদা চরিত্র আর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আমাদের লিস্টের প্রথম পরিবার হল গ্রুপ 1-এর ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস। এরা হলো মারাত্মক রিঅ্যাক্টিভ, মানে সবসময় অন্য মৌলের সাথে যৌগ বানানোর জন্য ছটপট করে, যেমন ধরুন সোডিয়াম বা পটাশিয়াম। আর টেবিলের একদম ডান দিকে 18 নম্বর গ্রুপে কারা আছে জানেন? নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস ফ্যামিলি। এদেরকে বলা যায় অভিজাত বা কুলিন।
কারণ এদের বাইরের ইলেকট্রনের শেলটা একদম ভর্তি থাকে, তাই এরা রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয়। মানে কারোর সাথে তেমন একটা মেশে না, বিক্রিয়াও করে না। এরা বর্ণহীন, গন্ধহীন, একদম নিজের মতো। এই অভিজাত পরিবারের সদস্যরা হল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। আর এদের এই যে অসাধারণ নিষ্ক্রিয়তা, এই রাজার মতো চালচলন, এটার জন্যই তো এরা সারণীর এক কোণায় নিজেদের একটা বিশেষ গ্রুপের জায়গা করে নিয়েছে। আচ্ছা, এবার আসা যাক ডি ব্লকের সন্ধিগত মৌলদের কথায়। এদের একটা স্পেশাল ব্যাপার আছে। এদের ইলেকট্রন বিন্যাসের কারণে এরা বিভিন্ন রকম যোজ্যতা দেখাতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এরা প্রায় খুব সুন্দর রঙিন সব যৌগ তৈরি করে। আমাদের খুব পরিচিত লোহা, তামা, সোনা, এরা সবাই কিন্তু এই পরিবারেরই সদস্য। আর এখন যে পরিবারটার কথা বলবো সেটা পর্যায় সারণীর অন্যতম ইন্টারেস্টিং একটা ফ্যামিলি, হ্যালোজেন, মানে গ্রুপ 17। কেন ইন্টারেস্টিং জানেন? কারণ এটাই একমাত্র গ্রুপ যেখানে সাধারণ তাপমাত্রা আর চাপে কঠিন, তরল আবার গ্যাসীয় এই 3 রকম অবস্থার মৌলই একসাথে পাওয়া যায়। ভাবা যায় কি অসাধারণ একটা বৈচিত্র্য। তো দেখতে দেখতে আমরা আমাদের সফরের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণে আমরা তো গঠন, পরিবার অনেক কিছুই জানলাম, কিন্তু এই যে পুরো সারণীটা, এর গঠনটা কিন্তু কোনো হুট করে হয়ে যাওয়া ঘটনা নয়। এর পেছনে কাজ করে কিছু নির্দিষ্ট নিয়ম, কিছু ট্রেন্ড, যা মৌলদের আচরণকে কন্ট্রোল করে। চলুন সেই গোপন নিয়মগুলো এবার একটু জেনে নেওয়া যাক। ব্যাপারটা খুব সোজা। যখনই আমরা সারণীর যে কোনো একটা পিরিয়ডে বাম দিক থেকে ডান দিকে যাব, তখন কয়েকটা জিনিস নিয়ম করে ঘটতে থাকবে। যেমন মৌলগুলোর ধাতব ধর্ম ধীরে ধীরে কমতে থাকবে, ওদের পারমাণবিক ব্যাসার্ধ মানে সাইজ সেটাও ছোট হতে থাকবে, আর উল্টো দিকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকবে। এই জিনিসটা একটা দারুণ এক্সাম্পল দিয়ে কিন্তু খুব সহজে বোঝা যায়। ধরুন তৃতীয় পর্যায়ের কথা, ওখানে আছে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। আমরা বাম থেকে ডানে যাচ্ছি, তাই না? তো নিয়ম অনুযায়ী ওদের সাইজ বা পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকবে। তার মানে সোডিয়ামের সাইজ সবচেয়ে বড়, তার চেয়ে ছোট ম্যাগনেসিয়াম, আর অ্যালুমিনিয়াম হলো সবচেয়ে ছোট। একদম সহজ হিসাব। আর সব শেষে আমরা আবার সেই মূল মন্ত্রে ফিরে আসি, যার উপর পুরো পর্যায় সারণীটা দাঁড়িয়ে আছে। হেনরি মোজলের সে যুগান্তকারী কথাটা, মৌলদের ধর্ম তাদের পারমাণবিক ভরের উপর নির্ভর করে না, করে তাদের পারমাণবিক সংখ্যার উপর। আর এই ধর্মগুলোই পর্যায়ক্রমে ফিরে আসে। এটাই হলো পুরো টেবিলটার মূল ভিত্তি। তাহলে বোঝা গেল এই পর্যায়ের সারণী কিন্তু শুধু অতীতের আবিষ্কারের একটা লিস্ট নয়, এটা ভবিষ্যতের গবেষণার জন্য একটা অসাধারণ শক্তিশালী টুল। নতুন কোনো মৌল আবিষ্কার করা হোক বা কোনো পদার্থের নতুন ধর্ম বোঝা, সব ক্ষেত্রে এই সারণী আজও বিজ্ঞানীদের পথ দেখিয়ে চলেছেন। এখন প্রশ্নটা হলো, ভবিষ্যতে এই সারণীটা আমাদের জন্য আরও কত নতুন রহস্যের দরজা খুলে দেবে? ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?